আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিউটনিয়ান বলবিদ্যার বিগত বছরে যে সকল এমসিকিউ গুলো আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে দেখো কি লেখা। একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে যখন লিফটটি সমবেগে উপরে ওঠে, সমবেগে নিচে নামে, জি ত্বরণে উপরে ওঠে, জি ত্বরণে নিচে নামে। তো এখানে আমাদের চারটা কন্ডিশন দেওয়া আছে। প্রথমত আমাদের জানতে হবে যে লিফটে ওজনহীনতা কখন অনুভব করে। তো প্রথমত আমরা একটা বেসিক একটা জিনিস দেখি। ধরা যাক এই বস্তুটাকে যদি আমি এ ত্বরণে যদি উপরে দিই, এটার নিচে কিন্তু এর ওজন W=mg কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমাদের যে নেট বল হবে সেটা হবে এম জি প্লাস এ, অর্থাৎ তখন কিন্তু তার ভর কিন্তু আরো বেশি হয়, তার টোটাল ওজনটা কিন্তু আরো বেশি হয়। আর যদি এই বস্তুটাকে এ ত্বরণের নিচে নেওয়া হয় আর এটার নিচে এমজি পরিমাণ তার ওজন কাজ করতেছে, তো সেই ক্ষেত্রে লব্ধি বল কি হয়? এম জি মাইনাস এ। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পারতেছি যদি এটা যদি এর জায়গায় জি ত্বরণে যদি নিচে নামতো তাহলে সেটা কি হইতো? এম জি মাইনাস জি। তাহলে এই পার্টটার মান যেহেতু জিরো হইতো তাহলে আমাদের টোটাল লব্ধি বলটাও কিন্তু জিরো হইতো। আর সেক্ষেত্রে কি হইতো, আমাদের এই লিফটে যে লোকটা নামতেছে সে কিন্তু ওজনহীনতা অনুভব করতো। এখন প্রথম এমসিকিউতে কি বললো? প্রথম অপশনে সমবেগে উপরে ওঠা আর সমবেগে নিচে নামা। এখন সমবেগে উপরে উঠলে আর নিচে নামলে কি হয় একটা জিনিস দেখো। যদি সে সমবেগে উপরে ওঠে তখন কিন্তু এখানে কিন্তু কোনো ত্বরণ নাই, এখানে কিন্তু ত্বরণ জিরো। আবার সে যদি সমবেগে নিচেও নামে এখানেও কিন্তু ত্বরণ জিরো। তাহলে যেহেতু কোনো ত্বরণ নাই তাহলে তার যে ওজনটা সেটাই কিন্তু আসলে কাজ করবে। তখন সেক্ষেত্রে এফটা কি হবে? তখন এফ হবে হচ্ছে এমজি, কারণ এখানে কোনো বাহ্যিক কোনো ত্বরণ নাই। তার মানে তার যে এক্সাক্ট ওজন ছিল সেটা বাড়বেও না কমবেও না। তো আমরা এই প্রথম দুইটা এমসিকিউ নিতে পারবো না। থার্ড এমসিকিউটা দেখো, মানে থার্ড অপশনটা দেখো, জি ত্বরণে উপরে উঠলে। যখন জি ত্বরণে উপরে উঠে তখন আমরা কি দেখছি, এ ত্বরণটা কিন্তু অ্যাড হয়, কিন্তু যদি জি ত্বরণের নিচে নামে সেক্ষেত্রে বিয়োগ হয়। তো জি ত্বরণে যদি নিচে নামে তাহলে জি মাইনাস জি জিরো হবে। তো আলটিমেটলি এই লোকটা কি নিজেকে ওজনহীনতা অনুভব করবে। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে অপশন ঘ। এবার কি বলছে? 10 গ্রাম ভরের একটি বল 100 সেন্টিমিটার/সেকেন্ড বেগে উলম্ব দেয়ালে আনুভূমিক ভাবে আঘাত করে। আচ্ছা, আমরা ফার্স্টে অপশনগুলো দেখি কি দেওয়া আছে। 10 গ্রাম, তাহলে এখানে এম এখানে দেওয়া আছে, তারপরে 100 সেন্টিমিটার/সেকেন্ড, এখানে সব সিজিএস এককে দেওয়া, গ্রামে দেওয়া, সেন্টিমিটারে দেওয়া। তাহলে এখানে বেগ হচ্ছে 100 সেন্টিমিটার/সেকেন্ড, একটি উলম্ব দেয়ালে আনুভূমিক ভাবে আঘাত করে। অর্থাৎ এখানে যদি একটা উলম্ব দেয়াল থাকে তাহলে এখানে আনুভূমিক ভাবে যদি আঘাত করে এবং একই দিকে একই বেগে ফিরে গেলে, অর্থাৎ একই বেগে এদিকে গেল, ভি বেগে যদি আঘাত করে ভি বেগে সে ফিরে যায়, দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত? তো ঘাত আমরা জানি, বলের ঘাত জে ইজ ইকুয়াল টু ডেল পি, অর্থাৎ ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। তো ভরবেগের পরিবর্তনকে আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ভি নট। তো এম যদি কমন নেই, ভি মাইনাস ভি নট, এখানে এম কি দেওয়া আছে? এম দেওয়া আছে 10 গ্রাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, তোমরা এখানে হয়তো আবার ডাইন নিয়ে চিন্তা করতেছো, ডাইন সেকেন্ড এই জিনিসটা কি? ডাইন কিন্তু বলেরই একটা একক। আমরা এমকেএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে আমরা কি নিউটন দিয়ে প্রকাশ করি, সিজিএসে সেটাকে আসলে ডাইন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ ভর যদি হয় গ্রামে, বেগ যদি হয়, সরি, দৈর্ঘ্য যদি হয় সেন্টিমিটারে, বেগ সেন্টিমিটার/সেকেন্ডে, তাহলে আমাদের বলটাও হবে হচ্ছে ডাইনে। এম কি দেওয়া? 100 দেওয়া, 100 না সরি 10 দেওয়া, 10 গ্রাম। তাহলে বেগ হচ্ছে 100 সেন্টিমিটার/সেকেন্ড বেগে এখানে আঘাত করছে, আবার সেম বেগে বিপরীত দিকে এসে চলে গেছে। আমরা যদি আসার দিকটাকে পজিটিভ ধরি, এটা যদি 100 হয় তাহলে মাইনাস, এখানে আবার মাইনাস 100 হবে। মাইনাস হচ্ছে এই মাইনাস সূত্রের 100, আর এই মাইনাস হচ্ছে কি বিপরীত দিকে যেহেতু চলে গেল সেই 100টা।
সেটাকে একটু মুছি। তাহলে এখানে কত হয়, 10 ইন্টু 200 হয়। তাহলে টোটাল কত, 2000। 2000 এবং একক হচ্ছে ডাইন সেকেন্ড। ডাইন সেকেন্ড। এখন কথা হচ্ছে একক কেন ডাইন সেকেন্ড। দেখো ডেল পি কে আমরা আরেকটা লিখতে পারি এফ টি। তাহলে এফ হচ্ছে বল এবং টি হচ্ছে সময়, তাহলে এখান থেকে বলের একক ডাইন এবং সময়ের একক সেকেন্ড, যার কারণে এখানে আমাদের আনসার কত হবে, দেখো 2000 ডাইন পার সেকেন্ড। তাহলে এটারও আনসার ঘ। এবার কি দেওয়া আছে, একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে এর ভরের এত ভাগ গ্যাস। আচ্ছা, আমরা একটু অন্য একটা কালি নিই। এই এই ধরনের ম্যাথ গুলো, রকেটের ম্যাথ গুলো আসলে এমসিকিউ অনেক সময় হয় কি যে সূত্র মুখস্থ থাকে না, তো সেক্ষেত্রে আমরা যদি ছোট ভাবে একটু থিওরিটা দেখি বা মনে রাখি, পরীক্ষাতে আমরা ইজিলি আনসার করতে পারবো। প্রথমত আমি একটু আগে তোমাদেরকে দেখাইলাম P is equal to ft, বা এখান থেকে আমরা লিখতে পারি F is equal to P by T। P কি, P হচ্ছে রকেটের ভরবেগ আর T হচ্ছে সময়। এখন P কে আমরা লিখতে পারি m v, v কে আমরা vr লিখলাম, যেটা দিয়ে হচ্ছে রকেটের বেগ বোঝাবে এবং নিচে T। আমরা যদি এখানে চিন্তা করি যে m এখানে কি, এই m টা হচ্ছে জ্বালানির ভর, জ্বালানির ভর। তাহলে এই m বাই টি ইন্টু vr, তাহলে এটা কি হবে, এখানে কতটুকু জ্বালানি কতটুকু সময় বের হবে এই জিনিসটা আসলে m বাই টি দিয়ে প্রকাশ করে। তাহলে এই জিনিসটা হয় হলো জ্বালানি নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার। এখন আমরা যদি এটাকে অতি ক্ষুদ্র ভরের, অতি ক্ষুদ্র সময়ে কতটুকু অতি ক্ষুদ্র যদি ভর বের হয়, অতি ক্ষুদ্র ভরের যদি জ্বালানি বের হয়, তাহলে এটাকে আমরা ডিএম বাই ডিটি এভাবে প্রকাশ করতে পারি ইন্টু ভিআর। তাহলে এটা কি, এটা হচ্ছে রকেটটা কি বলে উড্ডয়ন করবে সেটার সূত্র। এখন এটা আমরা কেন ডিরাইভ করলাম, কারণ এটা পরবর্তীতে আমাদের ত্বরণ বের করতে কাজে লাগবে। কারণ দেখো এখানে রকেটের ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, এখানে রকেটের ত্বরণটা জানতে চাইছে, তো সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা একটা জিনিস জানি যে এই যে রকেটটা, এখান দিয়ে তো জ্বালানি বের হইতেছে, তাহলে এদিকে সে বল প্রয়োগ করবে এফ পরিমাণে, এফ পরিমাণে বল প্রয়োগ করবে, আর নিচে তো তার ওজন কাজ করতেছে। এটা বড় হাতের এম দিয়ে রকেটের ভরটা বোঝানো হলো, আর এম জি কি, রকেটের পুরো ওজনটা। তাহলে যেহেতু সে উপর দিকে যেতেছে, তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ এফ, আচ্ছা এটাকে এভাবে না লিখে তাহলে আমরা কি লিখতে পারি এফ মাইনাস এম জি। যেহেতু এখানে বল উপরের দিকে কাজ করতেছে, তাহলে উপরের দিকে একটা ত্বরণ কাজ করতেছে, এফ মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি ত্বরণটা নেই, ত্বরণ হবে কি 1 বাই না, এটা হবে এফ বাই এম মাইনাস জি। এবার আমরা এফ এর মানটা বসাই এখানে এ, তাহলে 1 বাই এম ডিএম বাই ডিটি ইন্টু রকেটের বেগ ভি আর, এটা একটু দিকে মুছি, মাইনাস জি। তাহলে আমরা এবার একটু মানগুলো বসাই। এখানে কি দেওয়া আছে, রকেটের উড্ডয়নের প্রথম সেকেন্ডে, এই যে টিটা হচ্ছে 1 সেকেন্ড, প্রথম সেকেন্ডে এর ভরের এত ভাগ গ্যাস বের হয়। পুরো ভর যদি হয় এম, তাহলে ভরের 1/60 কি হয়, এম বাই 60। তাহলে আর যেহেতু টাইম হচ্ছে 1 সেকেন্ড, 1 দিয়ে ভাগ দিলে তো আসলে এই জিনিসটাই থাকে। তাহলে আমরা এই জিনিসটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে হবে 1 বাই এম ইন্টু এম বাই 60 ইন্টু
এবার এই ভিআরটা কি রকেটের বেগ, মানে রকেট কতটুকু বেগে নির্গমন করতেছে জ্বালানি, এটা সেটার বেগ। তাহলে এটা কি 2400 মিটার পার সেকেন্ড, 2400 মিটার পার সেকেন্ড ইন্টু সরি -9.8। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে কি হবে, এম এম কাটা যাবে, তাহলে বাকিটুকু আমরা একটু ক্যালকুলেশন করি। উপর হবে 2400/60 -9.8, তাহলে আসে 30.2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হবে আমাদের ত্বরণ। তাহলে আনসার হচ্ছে গ। একটি গাড়ি 10 মিটার/সেকেন্ড সমবেগে চলছে, নিচের কোডটি সত্য। গাড়িটির উপর কোনো বলই ক্রিয়া করছে না। আচ্ছা, এখানে তারপর কি, গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান, গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে বেশি, একটা ঘর্ষণ বলের চেয়ে কম। এখন ধরা যাক এটা একটা গাড়ি, এটা যদি একটা গাড়ি হয় আর সে যদি সমবেগে চলে, ধরা যাক এটা ভি সমবেগে সে চলতেছে। এখন তোমরা আমাকে বলো তো, এখানে প্রথমত তার উপর কি কাজ করতেছে? এখানে কি সে যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে রাস্তার ঘর্ষণ বল কাজ করে না? তাহলে ঠিক তারই বিপরীত দিকে চাকার মধ্যে কিন্তু ঘর্ষণ বল কাজ করে। এখন ঘর্ষণ বল কি করে বলতো, ওর স্পিডটা কমানোর চেষ্টা করে। তাহলে এই এই জিনিসটাকে যদি সেম রাখতে হয়, আমরা গাড়িটা যেদিকে যাচ্ছে তার বিপরীত সেই দিকেই, অর্থাৎ ঘর্ষণ বলের বিপরীত দিকে আমরা যদি ঠিক সমপরিমাণ বল যদি দেই, তাহলে এই দুইটা বল একটা একটাকে ক্যান্সেল আউট করে, তাহলে শুধুমাত্র সে যেই বেগে চলতেছিল সেই বেগে কিন্তু সমবেগে সে চলতে থাকবে। তাহলে এখানে কি হবে, তাহলে এই থিওরি অনুযায়ী গাড়িটির উপর কোনো বলই ক্রিয়া করছে না, এই কথাটা কি সত্য? এই কথাটা কিন্তু সত্য না। গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান, এই যে এই কথাটা, গাড়ি যতটুকু বল প্রয়োগ করতেছে সেটা কি ঘর্ষণ বলের সমান। তাহলে এফ আর বড় হাতের এফ, এই দুইটা কি ক্যান্সেল আউট করবে, তাহলে শুধুমাত্র সে ভি সমবেগে চলতে পারবে। তাহলে এটা সঠিক। গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে বেশি বা ঘর্ষণ বলের চেয়ে কম, এটা কিন্তু সত্য না। এবার দেখো কি বলছে, বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক। আচ্ছা, একটা বস্তু যখন গতিশীল থাকে তখন কিন্তু একটা বস্তুর ভরও থাকে, আবার একটা বস্তুর বেগও থাকে। বস্তুর ভর যত বেশি হয় সে তত বেশি ওই জড়তাটার মধ্যে থাকতে চেষ্টা করে। আবার বেগ যদি বেশি হয়, গতিশীল বস্তু কিন্তু যত বেগ বেশি হবে সে তত বেশি গতিশীল থাকার চেষ্টা করে। তো উম, এখানে আসলে ভরও কাজ করে বেগও কাজ করে, তাহলে ভর আর বেগ দুইটাই কিন্তু এই যে ভর বেগের মধ্যে আছে। তাহলে গ হবে, শুধু ভর বা শুধু বেগ হবে না, আর বলও হবে না, ভরবেগ হবে। কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আচ্ছা, আমরা তো এই সূত্রটা একদম বইয়ের মুখস্থ সূত্র, এল ইজ ইকুয়াল টু এম ভি আর, এটা তো আমরা জানি। আমরা এখান থেকে কয়টা জিনিস দেখি, এল ইজ ইকুয়াল টু এম ভি আর, এখন ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এই সূত্রটা আমাদের লাগবে। এই সূত্রটা তো আশা করি সবার মুখস্থ আছে। আমরা যদি এখানে ভি এর মানটা যদি এখানে বসাই, তাহলে এম ওমেগা আর ইন্টু আর, তাহলে কি হয় সেটা, এম আর স্কোয়ার ওমেগা। দেখো তো 2 নম্বর অপশনে এম আর স্কোয়ার ওমেগা আছে না, তাহলে কিন্তু 2 নম্বরটাও সঠিক। এরপরে আমরা যদি এবার এই জায়গাটার মধ্যে যদি আমরা ওমেগার মান যদি বসাতাম, তাহলে সেটা কি হইতো, ওমেগাকে লেখা যায় ভি বাই আর লেখা যায়। আচ্ছা, এটার মধ্যেই বসাই এম আর স্কোয়ার ওমেগা, তাহলে এম আর স্কোয়ার ইন্টু ভি/আর যদি বসাই, তাহলে ঠিক আবার এম ভি আর আসছে। এখান থেকে আর এর মান যদি বসাই, ভি/ওমেগা, এম ভি ইন্টু ভি/ওমেগা, তাহলে কি হবে, এম ভি স্কোয়ার বাই ওমেগা। দেখো তো এই জিনিসটা আসছে না, এম ভি স্কোয়ার বাই ওমেগা। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটাও পাইলাম, তারপর এটাও আসলো, আর এই জিনিসটা তো একদম শুরুতেই আসলো। তো এটাও রাইট, তারপর এটাও রাইট, এটাও রাইট। কিন্তু এই সম্পর্কটার কি আসে?
আমরা কিন্তু প্রমাণ করে দেখছি এই সম্পর্ক কিন্তু আসে না। তাহলে আমাদের বলতে কোনটি সঠিক নয়, তাহলে গ নাম্বারটাই আসলে সঠিক নয়, গ নাম্বারটা ভুল, বাকি সবগুলো অপশন ঠিক। এবার দেখো, পানি থেকে 19.6 মিটার উপরে থাকা ব্রিজ থেকে একটি বস্তুকে নৌকার উপর ফেলার জন্য ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ এটা যদি হয় পানি, পানির উপর ধরো আমি পাশ থেকে একটা ছবি তুললাম, ধরো এখানে একজন কেউ দাঁড়ায় আছে, হ্যাঁ, এটা হচ্ছে ব্রিজ। তো ব্রিজ থেকে তার উচ্চতা কত? উচ্চতা কিন্তু দেওয়া আছে 19.6, তাহলে এইচ হচ্ছে 19.6। ব্রিজ থেকে একটি বস্তুকে নৌকার উপর ফেলার জন্য ছেড়ে দেওয়া হলো, তখন নৌকাটি ব্রিজ থেকে 6 মিটার দূরত্বে থাকলে, তাহলে এখান থেকে ধরে এই নৌকাটা এখান থেকে আরো 6 মিটার দূরত্বে আছে, ওকে। এখন আরো 6 মিটার ডিস্টেন্স কভার করতে হবে, তাহলে দূরে থাকলে নৌকার দ্রুতি কত? এখন একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি এই জায়গা থেকে একটা বস্তুকে ফালাই, এক্সাক্ট যেই পয়েন্টে এটা এইখানে আসবে, বস্তুটা ধরো এখান থেকে এসে এই পয়েন্টটা যতক্ষণে আসবে, নৌকাটারও 6 মিটার দূরত্ব ততক্ষণ অতিক্রম করতে হবে। অর্থাৎ যতটুকু সময় বস্তুটার 19.6 মিটার অতিক্রম করতে লাগবে, ততটুকু সময় এই নৌকাটার 6 মিটার অতিক্রম করতে লাগবে। তাহলে দুই ক্ষেত্রেই আমার সময় কি হতে হবে? সেম হতে হবে। তাহলে আমরা এখন যদি এই সময় ক্যালকুলেশনটা করি, প্রথমে আমরা দেখি যে বস্তুটা কতটুকু সময় নিচে আসবে। আমরা একটা সূত্র জানি, h is equal to v naught t plus half gt স্কোয়ার। এখন মোটামুটি ছাড়ার সময় কি হয়? একদম স্থির অবস্থা থেকে ছাড়া হয়, তাহলে এটা কি হবে? এটার v naught হবে হচ্ছে 0। তাহলে আমরা এটা যদি v naught টা 0 ধরি, তাহলে h is equal to half gt স্কোয়ার থাকে। এখান থেকে আমরা t যদি বের করতে চাই, কি হবে? রুট ওভার 2h বাই g। তাহলে এবার আমরা মানগুলো বসাই, 2 ইন্টু 19.6 আর নিচে হচ্ছে 9.8। এখন 9.8 কে 2 দিয়ে গুণ করলেই কিন্তু 19.6 হয়, তাহলে এটা দিয়ে যদি ভাগ করি আনসার কত আসবে? 2 আসবে। এই অংশটা দিয়ে এটাকে যদি ভাগ করি, তাহলে এখান থেকে 2 ইন্টু 2, উপরে থাকে রুট ওভার, তাহলে 2 দুগুণে 4, 4 কে রুট করলে কি হয়? 2 আসে। তাহলে t সমান 2 সেকেন্ড। তাহলে আমরা এটা তো বুঝলাম যে 2 সেকেন্ডে এই বস্তুটা এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকেও, তাহলে এটা যেতে কতক্ষণ সময় লাগবে? 2 সেকেন্ড। তাহলে এটা যেহেতু এখানে কি দেওয়া আছে, বেগ বের করতে অবস্থা দ্রুতি কত, আমরা বের করি h is equal to vt। এটার জন্য t ও 2 সেকেন্ড, আর এটার দূরত্ব এই যে এতটুকু দূরত্ব, তো s 6 সেকেন্ড দেওয়াই আছে, 6 মিটার সরি। তাহলে এখান থেকে আমরা বেগ বা দ্রুতি ইজিলি বের করতে পারবো, s বাই t। s হচ্ছে 6, t হচ্ছে 2, তাহলে দ্রুতি কত? 3 মিটার পার সেকেন্ড। তাহলে দেখি 3 কি আছে? হ্যাঁ আছে, গ নম্বরে আছে, তাহলে গ হচ্ছে রাইট আনসার। এবার কি বলা হয়েছে? কোন বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোন বলের ভ্রামক কি বলে? এখন বলের ভ্রামক, এই কথাটা আসলে একদম মুখস্থ, এটা কি হবে? টর্ক। টর্ক যেটাকে কিনা এভাবে প্রকাশ করা হয়, তো এটা আনসার কি হবে? টর্ক। এবার রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন, 0.1 কেজি ভরের স্থির বস্তুর উপর সমবল প্রয়োগ করায় বস্তুটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে থাকে। এটা খুবই ইজি একটা অঙ্ক, এটা আসলে এমসিকিউ তে দিয়ে দিছে। 0.1 কেজি, তাহলে এখানে আমার কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। সমবল প্রয়োগ করা হলে এফ, বস্তুটি এত সমত্বরণে, তাহলে এটা হচ্ছে কি? এ। বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? আমার এখানে এম এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, এফ টা কি বের করা কোনো ব্যাপার? এফ ইজ ইকুয়াল টু এম এ, এম দেওয়া কত? 0.1, 0.1 কেজি, আর ত্বরণ কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে গুণ করলে কত হয়? 1 নিউটন হয় না? তাহলে এফ হচ্ছে 1 নিউটন। তাহলে এখানে 1 নিউটন আছে খতে, খ হচ্ছে রাইট আনসার। এবার 12 নাম্বার এমসিকিউ দেখো। আচ্ছা, এটা হচ্ছে
যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে সেই বল যদি প্রত্যাহার করা হয় তাহলে বস্তুটির গতি জড়তার কারণে কি হবে? স্পর্শ বরাবর ছুটে যাবে, ওই মুহূর্তে বেগের দিক বরাবর ছুটে যাবে, নাকি ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ছুটে যাবে? তো প্রথমে আমরা একটা থিওরি দেখি। ধরা যাক এই কেন্দ্র থেকে এই দড়ির মাধ্যমে এই বস্তুটাকে ঘোরানো হইতেছে। ধরো এভাবে ঘুরাইতেছে, এভাবে ঘুরাইতেছে, ঘুরাইতে ঘুরাইতে এখন দেখো তো এদিকে কি একটা বল কাজ করতেছে না? তুমি যখন ঘুরাবা জিনিসটাকে, ভিতর দিকে কিন্তু একটা বল কাজ করতেছে। আর সে যখন ঘুরতে থাকে তখন সে বাহিরের দিকেও ছিটকানোর প্রবণতা কাজ করে, ভিতর দিকে কিন্তু কেন্দ্রমুখী বল। এখন প্রত্যেকটা মুহূর্তে এই বস্তুটা কি করে, তার স্পর্শ বরাবর সে ছুটে যাওয়ার চেষ্টা করে, স্পর্শ বরাবর বারবার ছুটে যাওয়ার চেষ্টা করে, এদিকে আসলে তার বেগটা কাজ করে। এই বস্তুটা আজীবনই এদিকে যাবে যদি বাহ্যিক আর কোনো বল যদি এখানে এফেক্ট না করে। আর এই বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয় সে আজীবনই স্পর্শক বরাবর চলে যাবে। আবার কেন্দ্রের দিকেও আমরা এটাকে টেনে ধরে রাখছি, তখন কি হয়, যেহেতু দুইটা বল একসাথে কাজ করে, এই দুইটা একটা লব্ধি বল প্রতি মুহূর্তে তার দিকটাকে এই বৃত্তাকার পথের দিকে নিয়ে আসে, প্রতি মুহূর্তে তার বেগটাকে এটাকে চেঞ্জ করে, যার কারণে কি হয়, সেটা বৃত্তাকার পথে ভাবে ঘুরতে থাকে। তাহলে আমরা এখানে কি জানলাম, বস্তুটা প্রতি মুহূর্তে সমবেগে স্পর্শক বরাবর যেতে চায়, এই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর যেতে চায়, কিন্তু এই ভিতরে যে বলটা যেটাই ওকে টেনে ধরে রাখছে, অর্থাৎ এই যে এই বলটাই, যে বলের কারণে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরে, এটাই হচ্ছে সেই বল। ওকে, এই বলটাকে যদি আমি প্রত্যাহার করি, বাদ করি, তাহলে কি হবে, এই বস্তুটা স্পর্শক বরাবর যাবে, তাহলে স্পর্শ বরাবর ছুটে যাবে, এটা রাইট। ওই মুহূর্তে বেগের দিক বরাবর ছুটে যাবে, প্রতি মুহূর্তে তার বেগ কই থাকে, স্পর্শক বরাবর থাকে না, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক আছে। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ছুটে যাবে, এটা কি সত্যি? এটা কিন্তু সত্যি না। এই বস্তুটা কি এদিকে আসবে? এই বস্তু এদিকে আসবে না, এটা এদিক থেকে ছুটে যাবে, তাই না? তাহলে এটা কিন্তু কমন সেন্স দিয়ে কিন্তু করা যায়, তুমি নিজে একটু একটা বস্তুকে নিয়ে ঘুরে দেখবা, এটা কি কখনো তোমার নিজের দিকে আসবে? এটা যখন ঘোরানোর পর একসময় ছেড়ে দিবা, বস্তু কিন্তু ছিটকায় যাবে। তাহলে এখান থেকে যেহেতু 1 আর 2 সঠিক, তাহলে এখানে ক হচ্ছে রাইট আনসার। এবার কি দেওয়া আছে, দুটি বস্তুর নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যথাক্রমে এল এবং 2L। তাহলে জড়তার ভ্রামক একটা দেওয়া আছে এল, একটা জড়তার ভ্রামক দেওয়া আছে হচ্ছে 2L। যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, তাহলে ঘূর্ণন গতিশক্তি ধরা যাক E1 ইজ ইকুয়াল টু E2। তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? কৌণিক ভরবেগ, আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখি, E ইজ ইকুয়াল টু, আমরা রৈখিকের ক্ষেত্রে আমরা গতিশক্তির সূত্র জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে কৌণিকের ক্ষেত্রে ভরের সমতুল্য কি? জড়তার ভ্রামক। আর বেগের ক্ষেত্রে আমরা ওমেগা লিখতে পারি। তো কৌণিকের ক্ষেত্রে আমি একটু এদিকে লিখি অন্য একটা কালি দিয়ে। কৌণিকের ক্ষেত্রে কি হবে জিনিসটা, ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। এখন এখানে যেহেতু এটা স্কোয়ার আছে, আমি আইটাকেও স্কোয়ার বানাইতে চাই, তাহলে আমি আই স্কোয়ার ওমেগা স্কোয়ার লিখলাম। তাহলে এখানে যেহেতু আই এর এক্সট্রা একটা আই আসছে, নিচেও একটা এক্সট্রা আই দিয়ে ভাগ দিতে হবে, আর নিচে তো 2 ছিল, তাহলে এখানে এটাকে লেখা যায়, এদিকে লিখি, তাহলে এখানে আই ওমেগা হোল স্কয়ার হয় না জিনিসটা, আই ওমেগা হোল স্কয়ার, আর নিচে 2i। এই জিনিসটাকে কি লেখা যায় দেখো তো, এখানে ধরো যদি রৈখিকের ক্ষেত্রে m আর এটা v, তাহলে সেটা কি হয়, ভরবেগ হয় না? তাহলে এখানে আমরা লিখতে পারি p স্কয়ার বাই 2i। রৈখিকের ক্ষেত্রে সূত্র কি ছিল, p স্কয়ার বাই 2m। তো এখন এই সূত্রকে যদি আমরা অ্যাপ্লাই করি, এই সূত্র অ্যাপ্লাই করলে এখন কি হয়, দুজনে কিন্তু আসলে কৌণিক ভরবেগ সমান, সরি কৌণিক গতিশক্তির সমান, কৌণিক ভরবেগের অনুপাত বের করতে হবে, অর্থাৎ পি এর অনুপাতটা বের করতে হবে। আমরা যদি এখানে বসাই p1 স্কয়ার বাই 2i1 ইজ ইকুয়াল টু
P2 স্কোয়ার বাই 2I2, 2 কাটা। আর এখানে I1 আর I2 এর জায়গায় আমি কি লিখতে পারি, P1 স্কোয়ার বাই 2 ইন্টু L, আর এখানে P2 স্কোয়ার বাই 2 ইন্টু 2L। তাহলে এখানে আমি যদি এখন লিখি P1 বাই P2 অনুপাত করব, তাহলে এখানে দুইটাকে ভাগ আকারে লিখি, তাহলে এটা হবে √। এখানে কিন্তু একটা মানে দুই পাশ থেকে কিন্তু একটা করে 2 কাটা যায়, তাহলে এখানে কি হয় L বাই 2L, L কাটা গেলে তাহলে সুতরাং P1 is to P2 সেটা কি হয় 1 is to √2। দেখো তো এখানে কোনটা রাইট আনসার, খ হচ্ছে রাইট আনসার, 1 is to √2। রৈখিক ভরবেগের মাত্রা কোনটি? আচ্ছা, একটা টিপস হচ্ছে মাত্রা যখন বের করতে যাবে সবার আগে কি করতে হবে, একক জানতে হবে। তাহলে রৈখিক ভরবেগের ক্ষেত্রে আমরা জানি কি P is equal to mv। তাহলে ভরের মাত্রা কি, সরি ভরের ক্ষেত্রে ভরের একক কি কেজি, তাই না? আর বেগের একক কি ms ইনভার্স 1। তাহলে কেজি যেহেতু ভর, ভরকে আমরা আসলে বড় হাতের m দিয়ে প্রকাশ করি, ms ইনভার্স 1। এই mটা কি, mটা কি আসলে মিটার বোঝায় না, মিটার পার সেকেন্ড। তো মিটার যেহেতু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে l, আর সেকেন্ড, সেকেন্ড কি সময়, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, সেকেন্ডের উপর ইনভার্স 1 আছে, আমরা পাওয়ার -1 দেব। তাহলে ml t ইনভার্স 1। দেখো তো এখানে কোনটা আনসার, ml t ইনভার্স 1, খ হচ্ছে রাইট আনসার, বাকিগুলো মিলে না আসলে। আচ্ছা, ঘূর্ণায়মান একটি বস্তুর জড়তার ভ্রামক এত, এখানে আসলে আই দেওয়া আছে, বস্তুটিকে এত জুল ঘূর্ণন গতিশক্তিতে ঘোরাতে এখানে গতিশক্তি দেওয়া আছে, কত কণিক বেগের প্রয়োজন। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম ঘূর্ণন গতিশক্তির ক্ষেত্রে কি হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে আমার কি কৌণিক বেগ চাইছেন, তার মানে ওমেগার মানটা বের করতে হবে। তো আমি ওমেগাটাকে এক পাশে রেখে বাকি সবগুলো রাশিকে আরেক পাশে নিয়ে যাই, তো এটা হবে কি 2e বাই আই পুরোটার উপর রুট হবে। এখন যদি আমি মানগুলো বসাই, 2 ইন্টু ই এর মান কত 10 স্কোয়ার মানে 100, আর নিচে আই, আই এর মান হচ্ছে 2, তাহলে 2 2 কাটাকাটি যায়, উপরে রুট, তাহলে এখানে 2 2 কাটাকাটি গেলে √100 মান কত হবে দেখো তো, ওমেগা হবে হচ্ছে 10, 10 রেডিয়ান পার সেকেন্ড, এটাই হচ্ছে ওমেগার মান। তাহলে এখানে আমাদের কই হচ্ছে ফার্স্টেই রাইট আনসার, দিনাজপুর বোর্ড। তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আসলে ইজি, বোর্ডে কিন্তু আসলে কঠিন কিছু দেয় না, জাস্ট তোমার সূত্রটা জানতে হবে আর ডাটাগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা জানতে হবে। জড়তার ভ্রামক, আচ্ছা এটা হচ্ছে কি পিও কিউ, ব্যাংকিং কোণের অঙ্ক। পিও কিউ স্থানে যথাক্রমে 9 মিটার এবং 16 মিটার ব্যাসার্ধের দুটি বাঁকের রাস্তা দেয়া আছে, প্রত্যেকটি বাঁকের ব্যাংকিং কোণ 3 ডিগ্রি, উভয় স্থানে রাস্তার প্রস্থ 3 মিটার। আচ্ছা, প্রথমে কি বলা হয়েছে, কিউ স্থানে রাস্তার ভেতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কতটুকু উঁচু। এখানে আমাদের যে থিওরিটা লাগবে, ধরো এটা হচ্ছে রাস্তা, তো রাস্তার এ বি সি, এখানে কি এই অ্যাঙ্গেলটা অর্থাৎ রাস্তা কতটুকু কোণে আছে, এখান থেকে এই অংশটা কতটুকু উঁচাই, এটাই হচ্ছে এ বি, এটাকে আমরা এইচ লিখতে পারি। আর এসি হচ্ছে রাস্তার প্রস্থ, যেটাকে আমরা ডি লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লম্ব আর অতিভুজ কিসের সম্পর্ক, সাইনের, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা। এখানে কি চাইছে, যে ভিতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কতটুকু উচ্চ কিউ স্থানে, তাহলে এখানে আসলে আমার কি এইচ চাইছে না, তাহলে আমি এখানে যে ডাটাগুলো বসে তাহলে কিন্তু আনসার আসে। প্রথমত এখানে কি দেওয়া আছে, উভয় স্থানে রাস্তার প্রস্থ 3 মিটার, রাস্তার প্রস্থ যেহেতু 3 মিটার আমি ডি এর জায়গায় 3 বসাতে পারি, এটা হবে 3। আর থিটার মান কত দেওয়া আছে, এই যে ব্যাংকিং কোণ 3 ডিগ্রি, তাহলে থিটার মান 3 ডিগ্রি যেহেতু, তাহলে আমি এখানে
সাইন 3 ডিগ্রি বসাই, তাহলে আনসার কত আসে আমরা একটু দেখি। 3 sin 3 ডিগ্রি, এটার আনসার আসে হচ্ছে 0.157 মিটার। অর্থাৎ ভিতরের পাশ থেকে বাইরের পাশটা 0.157 মিটার উঁচু। এখানে কি আনসারটা আসে? আমরা কি কোথাও ভুল করলাম? প্রত্যেকটি বাঁকের ব্যাংকিং কোণ 3 ডিগ্রি, উভয় স্থানের রাস্তার প্রস্থ 3 মিটার। ভিতরের পার্শ্ব অবস্থা, বাইরের পার্শ্ব রাস্তার প্রস্থ তো ঠিক দেওয়া আছে 3 মিটার। এখানে তো অপশনটা দেওয়া নাই, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে 0.157 মিটার। আচ্ছা, পরের এমসিকিউতে যাই। একটি গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কোনটি? দেখো, আমরা কিন্তু সবাই জানি একটা সূত্র আছে, বি বি হচ্ছে লেস দেন ইকুয়াল আর জি ট্যান থিটা, সরি ভি স্কোয়ার হবে। তাহলে শুধু এখানে কিন্তু ভি দেওয়া আছে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে শুধু ভি দেওয়া আছে। যদি আমরা শুধু ভি নিই তাহলে সেটা কি হবে? আর জি ট্যান থিটা হোল রুট। এটাকে আরেকভাবে লেখা যায়, হোল রুটকে কি লেখা যায়? আর জি ট্যান থিটা, এটাকে লেখা যায় হাফ, লেখা যায় পাওয়ার হাফ, লেখা যায় রুটের পরিবর্তে। তাহলে এখানে কোন জিনিস শর্তটা আগে মানতেছে? এই দুইটা তো আগেই হবে না, এটা তো আমরা ক্যালকুলেশন ছাড়াই বুঝতেছি। এই দুইটা বাদ, শুধু হবে কি, দেখো এই দুইটার মধ্যে একটা হবে, কিন্তু এখানে এই যে এই জিনিসটা হচ্ছে রাইট আনসার, ক নাম্বারটা। আর খুব বেশি এমসিকিউ নাই। টর্কের মাত্রা কোনটি? আমরা তাহলে ভরবেগের মাত্রা যেভাবে বের করছি, টর্কের মাত্রা এভাবে বের করব। তো আমাদের আগে টর্কের সূত্র জানা লাগবে, সূত্র না জানলে কিন্তু আমরা মাত্রা বের করতে পারবো না। তো এটা হচ্ছে আর ক্রস এফ, বা এটাকে লেখা যায় আর এফ সাইন থিটা। তাহলে এখানে মূলত আমার বলের সূত্র, মানে বলের এককটা লাগবে, আর ব্যাসার্ধ এটার এককটা লাগবে। তা বল আমরা জানি কি, বল হচ্ছে এম এ, আর সাথে আর আছে। তাহলে এখানে কি ওজন, এম দিয়ে, সরি এম দিয়ে ভর বোঝায়, ভরকে আমরা এম লিখতে পারি। ত্বরণের ক্ষেত্রে একক কি, এম এস ইনভার্স টু। এই এম দিয়ে মিটার বোঝায়, তাহলে এল। আর এস ইনভার্স মানে কি, টি ইনভার্স টু। আর এখানে এই আরটা দিয়েও কি বোঝায়, দৈর্ঘ্য বোঝায়, তাহলে এখানে আরেকটা এল আসবে। তাহলে টোটাল কি হয়, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। দেখো তো অপশনে আছে কিনা, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আচ্ছা, খ হচ্ছে রাইট আনসার। 100 মিটার ব্যাসার্ধের রাস্তার বাঁকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাতে হলে আরোহীকে উলম্বের সাথে কত কোণে নত হতে হবে? কি কি ডাটা দেওয়া আছে আগে দেখি। 100 মিটার ব্যাসার্ধ, আচ্ছা এখানে এটা যদি হয় রাস্তা, এই রাস্তাটা যেই বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত, ওই বৃত্তটারই ব্যাসার্ধ হচ্ছে আর, যার মান কত, 100 মিটার। তাহলে 100 মিটার ব্যাসার্ধের রাস্তার বাঁকে, তাহলে এটা হচ্ছে আর, এত মিটার বেগে, এটা হচ্ছে বেগ ভি, আরোহীকে উলম্বের সাথে কত কোণে নত হতে হবে? তাহলে উলম্বের সাথে আমরা নর্মালি জানি যে যখন বাঁক নেয় তখন এটা উলম্বের সাথে মূলত এই থিটাটাকে হিসাব করে, এটাই আমাদের ব্যাংকিং কোণ। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জি ট্যান থিটা। তাহলে এখানে যদি আমরা থিটার মান বের করতে চাই, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখানে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 4.9। তাহলে ট্যান ইনভার্স ভি এর মান হচ্ছে 4.9, আর নিচে আর এর মান 100 ইন্টু জি হচ্ছে 9.8। তাহলে ক্যালকুলেশনে আসে কত, থিটা ইজ ইকুয়াল টু 0.286 ডিগ্রি, এরকম কিছু একটা আসে। হ্যাঁ, ক হচ্ছে রাইট আনসার। এরপর এমসিকিউটা দেখি। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা
এডমিশনে প্রায় সময় আসে। একটু মনোযোগ সহকারে দেখি। বস্তুটি সমত্বরণে গতিশীল হলে, অর্থাৎ পুরো জিনিসটাই যেটা একসাথে টানা হইতেছে, F1 বল টানা হইতেছে, তাহলে এখানে F2 বল কাজ করতেছে আর লাস্ট বস্তুর জন্য F3 বল কাজ করতেছে। যেহেতু পুরোটাকে একসাথে টানা হইতেছে, তো পুরো জিনিসটা একটা সিস্টেম হিসেবে কাজ করবে এবং পুরোটারই ত্বরণ হবে এ। সমত্বরণে গতিশীল হলে 15 কেজি ভরের উপর কার্যকর বল F3 এর মান কত? দেখো, এই 15 কেজি, এটার উপর কিন্তু আসলে F3 বলটাই কাজ করতেছে, এটার মান বের করতে হবে। প্রথমত যেহেতু পুরো বস্তুটাকে একসাথে টানা হইতেছে, তাহলে কি এটা একটা সিস্টেম আকারে কাজ করতেছে। বল এখানে আমার F = ma। পুরোটা যদি একটা সিস্টেম আকারে কাজ করে, তাহলে এই তিনটা বস্তুই আসলে একসাথে যাবে, তিনটা বস্তুর ভরই যোগ হবে। তাহলে এখানে F এর মান কত দেওয়া? টোটাল প্রযুক্ত বল 150, m হচ্ছে তিনটা বস্তুর ভর যোগ করব 15 + 10 + 5, আর ত্বরণ তো আমরা বের করবো এখান থেকে। সুতরাং এখানে ত্বরণ কত আসে? এখানে 10, 20, 30, 5, তাহলে 5 মিটার/সেকেন্ড স্কয়ার এই সমত্বরণে আগায়। এখন এই বস্তুটাও 5 মিটার/সেকেন্ড স্কয়ারে যেতেছে, এটাও এটাও প্রত্যেকেই আসলে এ সমত্বরণে যেতেছে। তাহলে আমরা যদি এখন শুধুমাত্র এই বস্তুটা নিয়ে কাজ করি, এই বস্তুটার উপর অ্যাপ্লাইড ফোর্স কি? F3। এবার আমরা 15 কেজি বস্তুর জন্য F3 = m3a, এটা লেখা যায়। এখন এখানে F এর মান বের করতে হবে, F3 = m3 কত? 15 কেজি, 15 কেজি, এবং এর ত্বরণ হচ্ছে 5। তাহলে কত হয় আনসার? 75। 75 হয়, তাহলে 75 নিউটন হচ্ছে রাইট আনসার। আর এখানে 15 কেজি, 10 কেজি, 5 কেজি, এখানে তিনটা ভরের মধ্যে সবচেয়ে বেশি ভর কার? লাস্টেরটার। তো যার ভর সবচেয়ে বেশি তার উপর প্রযুক্ত বল সবচেয়ে বেশি, 75। তুমি যদি এখানে বাকিগুলো ক্যালকুলেশন করো, তো 10-এর সাথে যদি 5 গুণ করো, তাহলে কত হবে? এটা 50, আর 5-এর সাথে 5 গুণ করলে কত হয়? 5×5 = 25। তাহলে 75 আর 25 যোগ করলে 100, আর সাথে 50 যোগ করলে কত হয়? 150, যেটা কিনা টোটাল ভরের সমান। তো এইভাবে আমরা যে কোনো বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ হইতেছে এটা আমরা বের করতে পারবো। একটি বস্তুর উপর 600 নিউটন বল 1 মিনিট ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা, এখানে আমরা একটু দেখি ভরবেগের পরিবর্তন। আমরা একটু আগে দেখছিলাম del P = ft। তাহলে এখানে f কি দেওয়া আছে? 600 নিউটন, 600 নিউটন, আর 1 মিনিট ধরে কাজ করছে, তার মানে এটাকে সেকেন্ডে নিলে 60 সেকেন্ড। তাহলে এখানে লিখতে পারি 6×6 = 36, আর পিছনে 3টা শূন্য থাকবে। এটা ভরবেগের পরিবর্তন, তাই না? এটা হচ্ছে নিউটন সেকেন্ড লিখতে পারি, যেটাকে কিনা লেখা যায়, এককটা যদি আবার লিখি, কেজি ইম্পালস। তাহলে এখানে কোনটা আসলে 1, 2, 3, 4? এখানে কিন্তু আসলে তোমরা যদি দেখো, ক নাম্বারটা কিন্তু আসলে রাইট আনসার। এটার সাথে যদি কম্পেয়ার করি, ক হচ্ছে রাইট আনসার। কোন বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক শূন্য হবে যদি ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টরের মান শূন্য হয়। টর্ক কি? টর্ক হচ্ছে r × f, একটু আগে দেখাইছিলাম, যেটা কিনা rf sin θ। তাহলে এটা কি? দেখো তো, এই r হচ্ছে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টরের মান। এটা যদি ঘূর্ণন অক্ষ হয়, এটা কতটুকু দূরে আছে, এই rটাই হচ্ছে আসলে সেই r। তো এটার মান যদি 0 হয়, এই অংশটা যদি 0 হয়, আমার পুরো টর্কটাই 0 হবে না? এই পুরো টর্কটা 0 হবে। তাহলে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টর মান যদি 0 হয়, টর্ক 0 হবে। তাহলে প্রথমটা রাইট। বলের মান 0 হলে, এখানে যদি বল যদি 0 হয়, পুরোটাই 0, তাহলে এই পুরো টর্কটাই 0, এটাও রাইট।
অবস্থান ভেক্টর ও বলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে যদি আমাদের sin 90 হয় কত হবে? sin 90 এর মান তো 1। তো sin 90 এর মান যদি 1 হয় তাহলে তো এটা আসলে RF এর সর্বোচ্চ মান হয়, টর্কের সর্বোচ্চ মান হয়। এটা কি 0 হয়? 0 হয় না। যদি এটা 0 ডিগ্রি হতো, অর্থাৎ যেদিকে অবস্থান ভেক্টর সেদিকেই বল, তাহলে সেক্ষেত্রে আমাদের টর্ক 0 হতো। তাহলে এই 3 হবে না, 1 আর 2 হবে। তাহলে আমরা যদি অপশনে দেখি ক রাইট, 1 ও 2। ঘূর্ণায়মান কোন বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি পেলে ঘূর্ণন গতিশক্তি বৃদ্ধি পায় কত পার্সেন্ট? এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা এডমিশনে খুবই প্রায় আসে। বরিশাল বোর্ড খুব ভালো একটা কোশ্চেন করছে। ঘূর্ণায়মান কোন বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি পেলে, কৌণিক বেগ কি ওমেগা, তো যদি এটা 10% বৃদ্ধি পায় তাহলে সেটা কি হবে? অর্থাৎ ওমেগার 10% হবে 0.1 ওমেগা। তাহলে আমরা নতুন যে ওমেগাটা পেলাম সেটা কি হবে? ওমেগা প্লাস 0.1 ওমেগা, অর্থাৎ 1.1 ওমেগা। এটা হচ্ছে আমার নতুন যে কৌণিক বেগটা সেটা। ঘূর্ণন গতিশক্তি কত বৃদ্ধি পায়? তাহলে আহ কৌণিক বেগ বৃদ্ধির আগে আমাদের ঘূর্ণন গতিশক্তি ছিল হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখন নতুন যে ঘূর্ণন বেগ, কৌণিক বেগটা হবে, কৌণিক গতিশক্তিটা হবে, সেটা হচ্ছে ই প্রাইম ইজ ইকুয়াল টু হাফ আই 1.1 ওমেগা স্কোয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি 1.1 কত হয়? 1 স্কোয়ার, এটা হয় 1.21। তাহলে 1.21 কে যদি 2 দিয়ে ভাগ দিই, আচ্ছা এটা ভাগ দেওয়ার প্রয়োজনও নেই অবশ্য। আমরা কি করব, এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, আমরা এখানে কি করি, 2 ভাগ 1 করি, 2 ভাগ 1। তাহলে কি আসে? ই প্রাইম বাই ই। সেটা হচ্ছে এই হাফ, এই হাফটাও কাটা যায়, এই আইটাও কাটা যায়, তাহলে এতটুকু অংশ কিন্তু থাকে। এখানে হচ্ছে 1.1 কে যদি স্কোয়ার করা হয় সেটা হয় হচ্ছে 1.21, 1.21 ইন্টু ওমেগা স্কোয়ার, আর নিচে থাকে শুধু ওমেগা স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে এখানে আসে হচ্ছে নতুন যে ঘূর্ণন গতিশক্তি সেটা হবে 1.21 ইন্টু ই। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আগের গতিশক্তির 1.21 গুণ হবে। কথা হচ্ছে কত পার্সেন্ট আসলে বৃদ্ধি পাইছে এখানে আমাদের। এখানে আমরা যদি দেখি ঐকিক নামে যদি করি, এখানে আমরা কোনটা মুছতে পারি, আচ্ছা মুছার দরকার নেই, কালার চেঞ্জ করি। এটা ঐকিক নামে যদি করি ক্যালকুলেশন সুবিধার্থে, টোটাল যদি ই গতিশক্তি হয় এর মধ্যে বৃদ্ধি পায় ই প্রাইম মাইনাস ই, এতটুকু। তাহলে একক অংশের মধ্যে বৃদ্ধি পায় হচ্ছে ই প্রাইম মাইনাস ই বাই ই, আর 100%-এর মধ্যে কতটুকু বৃদ্ধি পায়, যেটা আমাদের এখানে পার্সেন্টেজে চাইছে, আমরা পার্সেন্টেজে বের করি ই প্রাইম মাইনাস ই বাই ই ইন্টু 100%। তাহলে আপনি খেয়াল করো, আমরা কিন্তু আসলে শুধুমাত্র এই অংশটুকু কিন্তু একটা শর্টকাট হিসেবে ইউজ করতে পারি এডমিশনে, এইচএসসি তে। তাহলে এই অংশটা 1.21 ইন্টু ই না, ই প্রাইম হচ্ছে 1.21 ই। এটা একটু এই পাশ থেকে মুছে দিই স্পেস করার জন্য। এবার এখানে ক্যালকুলেট করি 1.21 মাইনাস 1, উপরে ই নিচে ই ইন্টু 100%। এই কাটা যায়, তাহলে 1.21 থেকে যদি -1 করা হয় তবে 0.21 হয়। 100 দিয়ে গুণ করা হইলে থাকে হচ্ছে 21%। দেখো তো এখানে 21% আছে কিনা, গ হচ্ছে রাইট আনসার। তো আমাদের আজকে লাস্টের এমসিকিউ একটু দেখো, কোন বস্তুর উপর প্রযুক্ত বল, এটা আসলে একটা টি চলক দিয়ে প্রকাশ করা হয়েছে বলটাকে। টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড হতে 2 সেকেন্ড সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাত কত হবে? এখন ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করি, জে ইজ ইকুয়াল টু
এফ টি। এখন যেহেতু এখানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে এখানে যাইতে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ইন্টিগ্রেশন করা লাগবে। আমরা ধরা যাক অতি ক্ষুদ্র পরিবর্তন হইতেছে সময়ের মধ্যে, তাহলে বলের কি অতি ক্ষুদ্র পরিবর্তন হবে? প্রযুক্ত বলের ঘাত। আমরা যদি এখানে করি ইন্টিগ্রেশনটা, এফ ডিটি, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 1 2 1, এখানে এফ এর মানটা কি দেওয়া, এটা দেওয়া না, তাহলে টি স্কোয়ার প্লাস টি প্লাস 2 ডিটি। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে টি স্কোয়ার কি হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার একটা করে যোগ হয় আর ওই পাওয়ারটা ভাগ হয়, প্লাস, তাহলে এটা হবে টি স্কোয়ার বাই 2 প্লাস 2টি। তাহলে এখানে আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 1, এখানে বাকি অংশটুকু করি। তাহলে ফার্স্টে আপার লিমিট বসাবো, এরপর বিয়োগ, এরপর লোয়ার লিমিট। আপার লিমিট যদি বসাই, তাহলে 2 কিউব বাই 3 প্লাস 2 স্কোয়ার বাই 2 প্লাস 2 ইন্টু 2 মাইনাস লোয়ার লিমিট 1 বাই 3 প্লাস 1 বাই 2 প্লাস 2। ক্যালকুলেশন করলে দেখি কত আসে। 2 কিউব বাই 3 প্লাস 2 প্লাস 4 মাইনাস 1 বাই 3 প্লাস 1 বাই 2 প্লাস 2। তাহলে টোটাল আসে 35/6। এটার আনসার কত আসে? 5.83। দেখি তো, 5.83, হ্যাঁ, খ হচ্ছে 5.83 নিউটন সেকেন্ড। দেখো এই যে এফ টি, এফ হচ্ছে নিউটন, টি হচ্ছে সেকেন্ড। তাহলে আজকে আমাদের আর এমসিকিউ নাই। তো এই হচ্ছে আজকের এমসিকিউ। তোমরা সবগুলো এমসিকিউ দেখবা, আর কোনোটা যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবা। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।